তো আগের দিন আমরা দ্রবণ কাকে বলে সেই বিষয় নিয়ে পড়েছিলাম। দ্রবণের মধ্যে কারা থাকে না, দ্রাবক আর দ্রাবক থাকে। দ্রাবক কাকে বলে, দ্রাবক কাকে বলে, সেই বিষয়গুলোও আমরা আলোচনা করেছিলাম, আমরা বুঝেছিলাম। এবার আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রলম্বন। ঠিক আছে, তার আগে তোমাদেরকে একটু সমসত্ব বা অসমসত্বর ব্যাপারটা আরেকবার একটু বুঝিয়ে দিই। একটা হচ্ছে সমসত্ব, আরেকটা হচ্ছে অসমসত্ব। অসমসত্ব, সমসত্ব যা হবে, অসমসত্ব তার ঠিক বিপরীতটা হবে। সমসত্ব বলতে আমি তোমাদেরকে কি বুঝিয়েছিলাম না, যে দ্রবণটা আমার ক্লিয়ার হবে বা স্বচ্ছ হবে, যার আরবার আমি দেখতে পারবো। আর অসমসত্ব মানে কি, তার উল্টোটা, যেটা হবে না। আচ্ছা, এটা ছাড়াও সমসত্ব মানে হচ্ছে যে যে দ্রবণের মধ্যে দ্রাব এবং দ্রাবক দুজনেই এমনভাবে মিশে থাকবে যে আমি তাদের অস্তিত্ব আলাদাভাবে বুঝতে পারবো না। আর অসমসত্ব দ্রবণে কি হবে না, দুটোর অস্তিত্ব আমি বুঝতে পারবো, যে একটা দ্রাবকের মধ্যে কোন দ্রাবটা মিশে রয়েছে, মানে মিশে রয়েছে বলাটা ঠিক হবে না, কারণ মিশে যাওয়া মানে তো তাদের অস্তিত্বটা আর বোঝা যাবে না। কিন্তু অসমসত্ব দ্রবণে তাদের অস্তিত্বটা বোঝা যায়, তার জন্য তারা ভালোভাবে মেশে না। আচ্ছা, মানে এখানে সমসত্ব দ্রবণে দ্রাব আর দ্রাবকটা সমান অনুপাতে মিশ্রিত হয়, মানে তাদের অস্তিত্ব বোঝা যায় না। আর অসমসত্ব দ্রবণে ঠিক তার উপর অপরটা হয়, মানে বিপরীতটা হয়। আচ্ছা, সমসত্ব দ্রবণ যদি বলো তাহলে বলবো স্থায়ী। এবার স্থায়ী ব্যাপারটা কি, স্থায়ী ব্যাপারটা হচ্ছে যে দ্রাবকের মধ্যে দ্রাবটা স্থায়ী, মানে তাদেরকে আলাদা করা যাবে না। দ্রবণের মধ্যে থেকে দ্রাবককে আর দ্রাবকে সহজে আলাদা করা যাবে না। আর তারা কি হবে না, স্বচ্ছ। তাহলে সমসত্ব দ্রবণ হচ্ছে স্থায়ী, দ্রাব আর দ্রাবকে আলাদা করা যাবে না, ও স্বচ্ছ, মানে ক্লিয়ার সলিউশন। আর এখানে কি হবে, তার উল্টোটা অস্থায়ী, মানে অসমসত্ব দ্রবণ থেকে আমি দ্রাবককে দ্রাবের থেকে আলাদা করতে পারি, বা ঠিক উল্টোটা, দ্রাবকে দ্রাবকের থেকে আলাদা করতে পারি। অস্থায়ী ও অস্বচ্ছ, ক্লিয়ার সলিউশন আমি পাবো না। ব্যাপারটা অস্বচ্ছ বা অস্পষ্ট বা ব্লারি সলিউশন আমরা দেখতে পারবো। ঠিক আছে, সমসত্ব আর অসমসত্বটা আমরা হয়তো এখান থেকে একটু বুঝলাম। এবার আসছে প্রলম্বন কাকে বলে। প্রকৃত দ্রবণের সম্পর্কে আমরা আগের দিন পড়েছিলাম। প্রকৃত দ্রবণটা কি হচ্ছে না, স্বচ্ছ, স্থায়ী এবং সমসত্ব দ্রবণই হচ্ছে আমাদের প্রকৃত দ্রবণ। তার মানে যে দ্রবণটা আমার স্বচ্ছ হবে, সলিউশনটা যার ক্লিয়ার হবে, যার মধ্যে কণাগুলি স্থায়ী হবে, মানে যেখান থেকে দ্রাবককে আর দ্রাবকে আলাদা করা যাবে না, আর যেটা কিনা সমসত্ব হবে, দুজনেই একই সাথে এমনভাবে মিশে থাকবে যে তাদেরকে আলাদা করতে পারবো না, তারাই হচ্ছে প্রকৃত দ্রবণ। আর এই অসমসত্ব, অস্থায়ী আর অস্বচ্ছের মধ্যে কারা পড়ছে, প্রথমে পড়ছে প্রলম্বন, তারপরে আসছি আমি আরেকটা ধরনের দ্রবণ যেটাকে বলা হচ্ছে কোলয়েডীয় দ্রবণ বা কোলয়েড। ঠিক আছে, তা আমরা প্রকৃত দ্রবণ সম্পর্কে পড়েছিলাম, আজকে আমরা পড়বো কার বিষয় না, প্রলম্বন। প্রলম্বনকে ইংলিশে সাসপেনশন বলে, আমরা প্রলম্বন নিয়ে পড়ব। প্রলম্বন হচ্ছে অস্থায়ী, অস্বচ্ছ ও অসমসত্ব তো মিশ্রণকে, তোমরা চাইলে দ্রবণও লিখতে পারো, একই ব্যাপার হয়, মিশ্রণকে প্রলম্বন বলে। তোমাদের বইতে একটা উদাহরণ আছে, সেটা আমি বলি, বই না পড়েই বলি। বইয়ে বলা হয়েছে যে চকের গুঁড়ো, আমরা জানি চকের গুঁড়ো জলের মধ্যে ভালো করে মিশতে চায় না, তাই তো। আর জলের মধ্যে যদি তাকে মিশাইও, কি হয়, সেটা না নিচে পড়ে যায়, মানে গুললো, গোলার পর যদি কিছুক্ষণ আমি স্থিরভাবে তাকে রেখে দিই, সেটা কি হয় না, জলের নিচে থিতিয়ে পড়ে। এবার সেইটাকে যদি আমি একটা ফিল্টার কাগজ, ফিল্টার কাগজ হচ্ছে যেটা দিয়ে কোনো কিছু জিনিসকে ফিল্টার করে আলাদা করা যায়, ঠিক আছে, সেই এক জাতীয় কাগজ তুমি বলতে পারো, ফিল্টার পেপার। সেখান থেকে কোনো দ্রবণের মধ্যে যে দ্রাব আছে বা দ্রাবক আছে, তারা যদি অসমসত্ব অবস্থায় থাকে, তাহলে তাদেরকে আলাদা করা যায়। ঠিক আছে, তো এই পেপারটা দিয়ে করলে আমার চকের গুঁড়োটা আলাদা হয়ে যাবে আর জলটা আলাদা হয়ে যাবে। আচ্ছা, ওই সলিউশনটা বা ওই দ্রবণটা, মানে জলের মধ্যে চকের গুঁড়ো কীরকম হয়, ব্যাপারটা অস্থায়ী বা অস্বচ্ছ হয় না, সলিউশনটাকে আমরা ক্লিয়ার দেখতে পাই না, স্বচ্ছ হয় না। ওর জন্য আমি বলছি না অস্থায়ী, কেননা তাদেরকে আমি আলাদা করতে পারছি, আলাদা করতে পারছি বলেই আমি বলছি অস্থায়ী। আর যাদেরকে আলাদা করতে পারবো না, তারা হচ্ছে স্থায়ী। অস্বচ্ছ, ক্লিয়ার সলিউশন নয়, তার মধ্যে একটা ঘোলাটে ভাব থাকবে। ও অসমসত্ব, মানে দুজনে আলাদাভাবে মিশ্রিত হয়নি, সমসত্ব মানে মিশে গেছে, অসমসত্ব মানে মেশেনি। মিশ্রণকে প্রলম্বন বলে বা সাসপেনশন বলে। তোমাদের পুরো বইয়ের মধ্যে যে উদাহরণটা ছিল তার মধ্যে এগুলো ছিল। শুধু চকের গুঁড়ো না, সূক্ষ্ম বালির কণা, আমরা দেখেছি জলের মধ্যে বালি কোনোদিনও মেশে না, বা মিশানোর চেষ্টা করলেও কিছুক্ষণ যদি আবার রেখে দিই, তারা খিতিয়ে নিচে পড়ে যায়,
মাটিও সেরকম হয়, জলের মধ্যে মেশে না। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড বলে একটা যৌগ আছে, সেটাও কিন্তু তাই করে, জলের মধ্যে সে সমসত্ত্বভাবে মিশ্রিত হয় না, যার জন্য তাকে আমি প্রকৃত দ্রবণ বলতে পারি না, কিন্তু সে প্রলম্বন তৈরি করে, অসমসত্ব, অস্বচ্ছ এবং অস্থায়ী একটা দ্রবণ তৈরি করে, যেটাকে আমি প্রলম্বন বলতে পারি। তাই উদাহরণগুলো হচ্ছে এটা। বেশ, আচ্ছা, তারপরে প্রলম্বনটা আশা করি আমি বুঝতে পারলাম, তোমরাও হয়তো বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে আসছে কোলয়েড। কোলয়েডকে কোলয়েডীয় দ্রবণও বলে, শর্টে কোলয়েড বলে, ঠিক আছে। তোমরা কি স্টার্চ মানে কি জানো? যদি না জেনে থাকো তাহলে বলি, স্টার্চ হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট বা পলিস্যাকারাইডও বলে এটাকে, ঠিক আছে। মানে অসংখ্য চেন যখন একসাথে, মানে সুগার চেন যখন একসাথে যোগ হয় তখন তাদেরকে পলিস্যাকারাইডস বলে, আর সেটা হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট। যদি উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে, তোমরা নিজেদের রান্নাঘরে এই জিনিসটাকে দেখে রেখেছো। তোমরা কর্নফ্লাওয়ার চেনো, কর্নফ্লাওয়ারকে কিন্তু কর্ন স্টার্চও বলে। এই স্টার্চটা কী হয় না, একটা সাদা পাউডার টাইপের, একটা লোকে মেনলি খাবারেই ব্যবহার করে, তো এরকম টাইপের দেখতে হয়। বলছে এটাকে যখন আমি জলের মধ্যে মিশাবো, বা তোমাদের যে উদাহরণটা বইতে আছে সেখানে বলেছে যে কর্নফ্লাওয়ারের মধ্যে বা স্টার্চের মধ্যে আমি জল মিশিয়ে সেটাকে একটা পেস্ট মতো, কোনো তরল আমি তৈরি করছি না, আমি একটা পেস্ট তৈরি করছি, বুঝতে পারছো আশা করি। সেই পেস্ট তৈরি করার পর অন্য একটা জায়গায় যদি ফুটন্ত জলের মধ্যে সেটাকে আস্তে আস্তে দেওয়া হয়, তাহলে সেটা কী হয় না, জলের মধ্যে মিশতে থাকে, ঠিক আছে। ঠান্ডা জলে কিন্তু স্টার্চ দ্রবীভূত হয় না বা মিশে যায় না। দ্রবীভূত মানে এবার কি, দ্রবীভূত মানে ওই একই জিনিস, যে যেটা যার মধ্যে দ্রবীভূত হবে না, মানে মিশে যাবে না, সেটা হচ্ছে অদ্রবীভূত, আর যেটা মিশে যাবে সেটা হচ্ছে দ্রবীভূত। ঠান্ডা জলের মধ্যে স্টার্চ মিশতে চায় না, কিন্তু জলকে যদি ফুটাই, মানে গরম করি, গরম অবস্থায় স্টার্চটা কী হয় না, জলের মধ্যে মিশে যায়, ঠিক আছে। এখানে ওরা বলছে যে ঠান্ডা জলে স্টার্চ দ্রবীভূত হয় না, কিন্তু ফুটন্ত জলে দ্রবীভূত হয়। জল ও স্টার্চের মিশ্রণকে আপাতভাবে সমসত্ব মনে হলেও প্রকৃতপক্ষে তারা কিন্তু অসমসত্ব। মানে যদি আমি, কেন বলো তো এই কথাটা বললো, কারণ তুমি ফুটাচ্ছ জল, ঠিক আছে, ওর জন্য ল্যাবরেটরিতে পরবর্তীকালে যখন তোমরা ব্যবহার করবে এই স্টার্চের মিশ্রণটা, তখন দেখবে তোমাদের সবসময় একটা জিনিসই বলা হবে যে ফ্রেশলি প্রিপেয়ার্ড স্টার্চ সলিউশন, মানে কি সদ্য তৈরি স্টার্চের দ্রবণই ব্যবহার করতে। কারণ স্টার্চের দ্রবণ যদি রেখে দেওয়া হয় নর্মাল টেম্পারেচারে, তাদেরকে দেখলে অসমসত্ব মনে হবে, অস্বচ্ছও মনে হবে, ঠিক আছে। তখন কি হবে না, একটা টেম্পারেচারে বা একটা তাপমাত্রায় ফুটন্ত অবস্থায় স্টার্চটা জলের মধ্যে মিলে যায়, দ্রবীভূত হয়ে যায়, সমসত্ব একটা মিশ্রণ তৈরি করে দেয়। কিন্তু নর্মাল টেম্পারেচারে বা স্বাভাবিক তাপমাত্রায় স্টার্চটা কিন্তু জলের মধ্যে মিশে না। যখন তাপমাত্রা বেশি ছিল তখন মিশে গেছিলো, তাপমাত্রা যখন আবার স্বাভাবিক অবস্থায় এসে গেছে স্টার্চও তখন কিন্তু জলের মধ্যে থেকে বলতে গেলে একটু অসমসত্ব ব্যাপারটা তৈরি হয়ে আসে। একটু দুজনকে দেখলে যেন মনে হয় যে তারা ছাড়াছাড়ি করছে। কিন্তু আবার কি বলছে না, এই মিশ্রণ স্থায়ী। এবার স্থায়ী কেন? দিদি তুমি তো বলছো যে এদেরকে দেখলে বোঝা যাবে না, তাহলেই ওটা হচ্ছে আমার সমসত্ব, কিন্তু এরা তবু বলছে যে স্থায়ী ব্যাপারটা। স্থায়ী ব্যাপারটা ওরা এই কারণেই বলছে যে আমি বললাম না চকের গুঁড়ো বলো বা সূক্ষ্ম বালি বলো, এটা কি হয় না, ফিল্টার পেপার দিয়ে আমি এদেরকে আলাদা করতে পারি, মানে চকের গুঁড়ো আর জলের কথা যেটা বললাম। কিন্তু স্টার্চের জলীয় দ্রবণকে ফিল্টার পেপারের সাহায্যে কিন্তু আলাদা করা যায় না। তাদেরকে আলাদা করতে হলে একটা নতুন ধরনের পেপার আছে যাকে বলে পার্চমেন্ট কাগজ বা পার্চমেন্ট পেপার। এই পেপারটার সাহায্যেই কিন্তু স্টার্চকে জলের মধ্যে থেকে আলাদা করা যায়। তুমি যদি ফিল্টার পেপারের মধ্যে দিয়ে স্টার্চের দ্রবণটাকে নিয়ে যাও তাহলে কিন্তু তারা আলাদা হবে না, তারা সেই আবার একইভাবেই মিশে থাকবে। তাদেরকে দেখলে মনে হবে যে তারা আলাদা আলাদা হয়ে আছে, কিন্তু যখনই তুমি ধরো ছাঁকবে যে জিনিসটাকে, আমরা তো ছাঁকনি দিয়ে ছাঁকি, রসায়নের ক্ষেত্রে আমাদের ফিল্টার পেপারটা থাকে, আমরা ফিল্টার পেপার দিয়ে কোনো জিনিসকে ছাঁকি, ঠিক আছে, যদি সহজ ভাষায় তোমাদের বোঝাই তো। কিন্তু ফিল্টার পেপার দিয়ে কিন্তু সেই জিনিসটাকে আর ছাঁকা যাবে না। যদি স্টার্চের কথা বলি, স্টার্চকে জলের মধ্যে থেকে ছাঁকার জন্য পার্চমেন্ট কাগজের দরকার হয়। এই একটা উদাহরণ বলতে পারো বা এক্সেপশন বলতে পারো, এই কারণেই কিন্তু স্টার্চ আমার, মানে কোলার জাতীয় পদার্থগুলো আমার প্রলম্বনে থেকে আলাদা হয়ে যাচ্ছে, কারণ এরা স্থায়ীভাবে থাকছে। কিন্তু এরা অসমসত্ব, আবার অস্বচ্ছ, কারণ এরা একসাথে মিশে যায় না, ক্লিয়ার সলিউশন দেয় না। আচ্ছা, এরা বলছে আরেকটা জিনিস, যে এই দ্রবণের মধ্যে দিয়ে যদি আমি আলোকরশ্মি পাঠাই তাহলে আলোকরশ্মি বিচ্ছুরিত হয়, মানে চারিদিকে ছড়িয়ে যায়। মানে তুমি কোলায়েডের মধ্যে দিয়ে একটা এরকমভাবে আলো পাঠাচ্ছ, তাহলে কি হবে, ধরো এইটা হচ্ছে তোমার সেই বিকারটা যার মধ্যে তোমার সেই স্টার্চের সলিউশন বা কোলায়েডীয় দ্রবণটা আছে, ঠিক আছে। এর মধ্যে থেকে যখন আলোকরশ্মি যাবে তখন সেটা কী হবে, বিচ্ছুরিত হবে, মানে চারিদিকে এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে, বুঝতে পারলে।
বিচ্ছুরিত হবে। এর ফলে দ্রবণের ভিতর দিয়ে আলোর গতিপথ দেখা যাবে। এই যে দ্রবণের মধ্যে দিয়ে আলোটা যাচ্ছে তার গতিপথ, তার যে পথে যাচ্ছে সেই পথটা আমি দেখতে পাবো। এই ধরনের দ্রবণকে আমরা কি বলি না কোলয়েডীয় দ্রবণ বলি। আচ্ছা, কোলয়েড কণাগুলির সাহায্যে আলোকরশ্মির বিচ্ছুরণকে টিন্ডাল প্রভাব বা টিন্ডাল এফেক্ট বলে। এখানে আরেকটা জিনিসও তোমাদের যেটা পড়তে হবে সেটাকে বলা হচ্ছে কি না টিন্ডাল এফেক্ট বা টিন্ডাল প্রভাব। সেটাকে আমি লিখি, এখানে দেখো যে টিন্ডাল প্রভাব। ঠিক আছে, এবার টিন্ডাল প্রভাব কাকে বলছে না কোলয়েড কণাগুলির মধ্যে দিয়ে সাহায্যে, মধ্যে দিয়েও লিখতে পারো সাহায্যেও লিখতে পারো, কোলয়েড কণাগুলির সাহায্যে আলোক রশ্মির বিচ্ছুরণকে, এই যে আলোক রশ্মি এভাবে বিচ্ছুরিত হচ্ছে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, বিচ্ছুরণকে টিন্ডাল প্রভাব বলে। আর যদি কেউ জিজ্ঞেস করে যে কোলয়েড কাকে বলে, তখন কি লিখবে স্থায়ী অস্বচ্ছ, এখানে অস্থায়ী হচ্ছে এখানে স্থায়ী হচ্ছে, স্থায়ী অস্বচ্ছ ও অসমসত্ব সমসত্ব মিশ্রণকে বা দ্রবণকেও লিখতে পারো কোলয়েড বলে। বুঝলাম? তাহলে প্রলম্বন, কোলয়েড আর টিন্ডাল প্রভাব আমরা এখান থেকে বুঝতে পারছি। বেশ, এবার কোলয়েডীয় দ্রবণের কয়েকটা উদাহরণ তোমাদের এখানে দেওয়া আছে। তারা কি না প্রথমে আসছে ভাতের ফ্যান, তারপর হচ্ছে ডিমের অ্যালবুমিন মানে ডিমের মধ্যে যেটা থাকে অ্যাকচুয়ালি, তারপর হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন মানে কি না রক্তের কথা বলা হচ্ছে। আমরা রক্তও দেখি না যে রক্ত একটা জায়গা থেকে আমাদের কোনো হাতে যদি কেটে যায় সেখান থেকে রক্ত যদি পড়তে থাকে একটা সময় রক্তটা কি হয় জমাট বাঁধতে স্টার্ট করে না, মানে শুধু তো আর জমাট বাঁধে তা না, কিছু কিছু তরল পদার্থও থাকে, কিছু কিছু এরকম জমাট বাঁধা জেলির মতো পদার্থও থাকে। তাহলে সেগুলোও হচ্ছে এক ধরনের কোলয়েড। দুধতা জেলিওতা আবার ধোঁয়াও হচ্ছে এক ধরনের কোলয়েড জাতীয় দ্রবণ। তারপর বলা হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের জলীয় দ্রবণে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করে উত্তপ্ত করলে কোলয়েডীয় সালফার দ্রবণ উৎপন্ন হচ্ছে। তার মানে আমি কী করছি, সোডিয়াম থায়োসালফেটের জলীয় দ্রবণে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি যোগ করে উত্তপ্ত করি তাহলে কোলয়েডীয় সালফার দ্রবণ উৎপন্ন হয়। এখানে তার রিয়াকশন বা সমীকরণটা দেওয়া আছে। এই Na2S2O3 হচ্ছে থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট, তার সাথে কী যোগ করছি না হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেখান থেকে কী তৈরি হচ্ছে NaCl, সালফার ডাইঅক্সাইড, সালফার আর জল। আচ্ছা, জলের সঙ্গে সর্ষের তেল মিশিয়ে ঝাঁকালে জল ও তেলের ঘোলাটের কোলয়েডীয় দ্রবণও উৎপন্ন হয়। মানে ওই যে তেলের যে ওরকম বড় বড় ফোঁটা থাকে সেইগুলোকেই বলা হচ্ছে এক ধরনের কোলয়েডীয় দ্রবণ। ঘোলাটে ব্যাপারটা আসছে, ওর জন্য আমি অস্বচ্ছ বলেছিলাম। একে জল ও তেলের অদ্রব বলা হয়। তাহলে এখন জলের সাথে যে তেলের ব্যাপারটা আসছে সেখানে আরেকটা জিনিস নতুন টার্ম আসছে যেটাকে বলা হচ্ছে অবদ্রব বা ইমালশন। ঠিক আছে, তাহলে তোমাকে যদি বলে যে ইমালশন বা অবদ্রব বলতে কী বোঝো, তাহলে তুমি এই জিনিসটা বলে দেবে যে জলের সঙ্গে তেলের মিশিয়ে ঝাঁকালে তেলের যে ঘোলাটে কোলয়েডীয় দ্রবণ উৎপন্ন হয় তাকে জল ও তেলের অবদ্রব বা ইমালশন বলে। জলের সঙ্গে সাবানের গুঁড়ো মিশিয়ে ঝাঁকালে সাবানের অবদ্রব উৎপন্ন হয়। আমরা দেখেছি সাবানের একটা ঘোলাটে দ্রবণ উৎপন্ন হয়, কিন্তু তার সাথে সাথে আমার কি থাকে না সাবানের বেশ কয়েকটা ছোট ছোট সরু সরু দানাগুলো যেগুলোকে যদি আমি হাত দিই তাহলে বেশ নরম হয়। তোমরা ব্যাপারটা হয়তো দেখে দিচ্ছ বা অনুভূতি তোমাদের থাকবে হয়তো এই ব্যাপারটার, যে আমরা যখনই জলের মধ্যে সাবান গুলি সেটা একটা ঘোলাটে দ্রবণ তো তৈরি করে, তার সাথে সাথে সাবানের কিছু অংশ তার মধ্যে থাকে যেগুলোকে হাত দিলে বেশ নরম নরম টাইপের মনে হয়। সেটাই হচ্ছে অ্যাকচুয়ালিতে সেই অবদ্রব বা ইমালশন বা কোলয়েডও আমরা বলতে পারি। তারপর এখানে দেওয়া আছে যে বিভিন্ন প্রকারের কোলয়েডীয় দ্রবণ। আচ্ছা, বিস্তৃত দশা আমরা জানি, বিস্তৃত দশা মানে কি দ্রাবক, ও বিস্তার মাধ্যম মানে দ্রাবকের ভৌত অবস্থার উপর ভিত্তি করে কোলয়েড বা কোলয়েডীয় দ্রবণকে 8টি ভাগে ভাগ করা যাচ্ছে। সেই 8টি ভাগ আমি দেখি। এখানে যে জিনিসটা বললো সেটা আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিই। মানে দ্রাবকের অবস্থা আর দ্রাবের ভৌত অবস্থা, মানে তারা কোন স্টেটে আছে বা কোন অবস্থায় আছে সেই অবস্থার উপর ভিত্তি করে কোলয়েড জাতীয় দ্রবণকে 8টি ভাগে ভাগ করা যায়। প্রথমে হচ্ছে সল, যখন তরল হচ্ছে আমার দ্রাবক আর কঠিন হচ্ছে আমার দ্রাবক। আচ্ছা, এই ধরনের মিশ্রণ কোলয়েডকে আমি সল বলছি। এটা কি হয়, বিভিন্ন ধরনের রং হয়, কালি হয়, সাবান দ্রবণ হয়, এদেরকে আমি সল বলছি। তারপর আসছে কঠিন সল, যেখানে দ্রাবক হচ্ছে কঠিন আর দ্রাবক হচ্ছে কঠিন, মানে দুটোই কঠিন। তাহলে প্রথম উদাহরণ আসছে রঙিন কাঁচ। যে ধরনের রঙিন কাঁচ আমরা দেখে থাকি, আমরা
দেখি যে কাঁচ আসলে কি হয়, কোনো রং থাকে না তার, তাই তো, মানে বর্ণহীন হয়। এবার তার মধ্যে যদি কঠিন ধরনের কোনো রং আমি মিশাই তাহলে সেই কঠিন রঙিন কাঁচটা আমরা পাই। তারপর এখানে আছে রুবি কাঁচ বা জেমস্টোন। আমরা জেমস্টোনগুলো দেখি বিভিন্ন ধরনের জেমস যেগুলোকে বলে বা পাথর যেগুলো বলে, বেশ সুন্দর রঙের হয় সেগুলো, তাই না? আবার বলা হচ্ছে শঙ্কর ধাতু। শঙ্কর ধাতু মানে তোমাদের বলেছি যখন দুটোই ধাতুর মিশ্রণে কোনো নতুন ধাতু তৈরি হয় তখন তাকে শঙ্কর ধাতু বলা হচ্ছে। বেশ, তারপর আছে কঠিন এরসল। এবার কঠিন এরসলটা কি? এটা হচ্ছে যেখানে দ্রাবকটা হচ্ছে আমার গ্যাসীয় আর বিস্তৃত দশটা হচ্ছে আমার কঠিন। যেমন ধোঁয়া, আমরা ধোঁয়ার কথা জানি না, যে বাতাসের মধ্যে বেশ ধূলিকণা যখন মেশে তখন সেটাকে আমরা ধোঁয়া বলি। তারপর আবার দেওয়া আছে যে বায়ুতে ভাসমান ধূলিকণা, মানে বায়ুর মধ্যে যখন ধূলিকণাগুলো ভেসে থাকে বা ধোঁয়াও আমরা দেখেছি যে কোনো কারখানা চিমনি থেকে কালো রঙের যে ধোঁয়াগুলো থাকে সেখানে তো শুধু বাতাস থাকে না, সেখানে বেশ কয়েকটা ক্ষতিকারক বলো বা কালো ধোঁয়া টাইপের, মানে বেশ অনেক কিছু মেশানো থাকে, অপরিষ্কার জিনিস মেশানো থাকে, সেই হিসেবে ধোঁয়াটাকে বলা হচ্ছে। আচ্ছা, মানে গ্যাসের মধ্যে যখন কঠিন কণা ওরকম ভাসমান অবস্থায় থাকে। আমরা জানি বায়ু বা ধোঁয়া হচ্ছে এক ধরনের গ্যাস এবং তার মধ্যে যে নোংরা বা ধূলি কণাগুলো থাকে সেইগুলো হচ্ছে কঠিন। আমরা জানি এটা, আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি। তারপর আসছে তরল এরোসল, মানে গ্যাসীয়র মধ্যে যখন তরল থাকবে। গ্যাসীয় পদার্থ হচ্ছে আমার দ্রাবক, তার মধ্যে তরল হচ্ছে আমার দ্রাবক। যেমন কুয়াশা বা মেঘ, আমরা জানি মেঘের মধ্যে জল জমাট বেঁধে থাকে। আচ্ছা, কুয়াশাতেও তাই। তারপর হচ্ছে জেল, যখন তরলের মধ্যে কঠিন থাকে। উদাহরণ কি? জেলি, জেলেটিন, পনির, দই, জুতোর কালি ইত্যাদি। আচ্ছা, তারপর এখানে আবার আসছে ইমালশন, যখন তরলের মধ্যে তরল থাকে, মানে দ্রাবক ও তরল, দ্রাব ও তরল। যেমন দুধ, মাখন, শ্যাম্পু, ফেস ক্রিম, তেল জলের মিশ্রণ, এরা হচ্ছে ইমালশন। আরেকটা হচ্ছে ফোম। ফোম ব্যাপারটা আমরা হয়তো জেনেই থাকবো, কীরকম দেখতে হয়, বেশ গ্যাজা গ্যাজা টাইপের হয় না, আমরা বলি না সাবানের ফোম তৈরি হচ্ছে। এটা কি হয় না, তরলের মধ্যে যখন গ্যাস থাকে, মানে তরল যখন আমার দ্রাবক আর গ্যাসটা যখন আমার দ্রাবক, যেমন হচ্ছে সাবানের ফেনা, অগ্নি নির্বাপন যন্ত্র থেকে নির্গত ফেনা। তারপর হচ্ছে শেভিং ক্রিম, শেভিং ক্রিমটা আমরা দেখেই থাকি, ওটা ফোম টাইপেরই হয়। আচ্ছা, তারপর আসছে কঠিন ফোম। কঠিন ফোম কেন বলছি না, এখানে হচ্ছে আমার দ্রাবকটা কঠিন, কঠিনের মধ্যে যখন গ্যাসীয় পদার্থ মিশে থাকে তখন সেটাকে আমি বলি কঠিন ফোম। উদাহরণ কী দিয়েছে আমরা দেখলেই বুঝবো, যেমন বলছে স্পঞ্জ পাউরুটি, কেক, ঝামা পাথর ইত্যাদি। তোমরা স্পঞ্জ পাউরুটি বা কেকের ব্যাপারটা থেকেই হয়তো বুঝতে পারবে জিনিসটা এখানে কী বলতে চেয়েছি। আমরা দেখেছি না যে কোনো রুটিকে যদি স্লাইস করে কাটো বা কেককে যদি স্লাইস করে থাকো, তার ভেতরে বেশ ফাঁপা ফাঁপা অংশ থাকে। এই ফাঁপা ফাঁপা অংশগুলো আসলে কি না, তাদের মধ্যে গ্যাস আবদ্ধ অবস্থায় থাকে, সেইভাবে তারা তৈরি হয়। তৈরি হওয়ার পর সেই গ্যাসগুলো কি হয় না, তাদের মধ্যে থেকে যায়, এবং যখন তাদেরকে কাটা হয় তখন তারা সেই জায়গাটা ছেড়ে দেয়, ছেড়ে দিলে এই ফাঁপা ফাঁপা অংশগুলো সেরকমভাবে থাকে। ওর জন্যই বলছে যে কঠিনের মধ্যে যখন গ্যাসীয় পদার্থ থাকে। উদাহরণ আমি পেয়ে গেলাম পাউরুটি আর কেকের মধ্যে। আচ্ছা, তারপর এখানে বলেছে প্রকৃত দ্রবণ, পোলারীয় দ্রবণ এবং প্রলম্বনের কণার ব্যাস। আমরা এতদিন ধরে বিস্তৃত মাধ্যম আর বিস্তৃত দশা এই ব্যাপারটা পড়েছিলাম, এবং এই দুটো মিলে যেটা তৈরি করে, যে তন্ত্র বা যে সিস্টেমটা তৈরি করে তাকে বলা হচ্ছে বিস্তৃত তন্ত্র। বলছে একটি নিরবিচ্ছিন্ন মাধ্যমের মধ্যে, নির্বিচ্ছিন্ন কথাটা কেন বলা হচ্ছে? বিচ্ছিন্ন করা মানে কি? বিচ্ছিন্ন, আলাদা করা। তাহলে নির্বিচ্ছিন্ন মানে কি হবে? যেখান থেকে আলাদা করতে পারবো না। তাহলে নির্বিচ্ছিন্ন কথার মানে হচ্ছে যেখান থেকে দুটো জিনিসকে আলাদা করা যাবে না। বলছে একটি নির্বিচ্ছিন্ন মাধ্যমের মধ্যে অপর পদার্থের অতি ক্ষুদ্র বা অতি সূক্ষ্ম, মানে খুবই সূক্ষ্ম, ছোট ছোট, বলছে অপর পদার্থের অতি সূক্ষ্ম কণা সর্বত্র বিস্তৃত হয়ে যে নতুন পদার্থ উৎপন্ন হয় তাকে বিস্তৃত তন্ত্র বা ডিসপারশন সিস্টেম বলা হচ্ছে। তার মানে যে নির্বিচ্ছিন্ন মাধ্যম আছে তার মধ্যে অপর কোনো পদার্থ, মানে অতি সূক্ষ্ম যদি কিছু দেওয়া হয়, মানে জলের মধ্যেই ধরো নুন মিশাচ্ছ, তাহলে যে নতুন পদার্থটা তৈরি হচ্ছে তাহলেই সেটাকে আমি কি বলছি? বিস্তৃত তন্ত্র বা ডিসপারশন সিস্টেম। আচ্ছা, নির্বিচ্ছিন্ন মাধ্যম যার মধ্যে মেশানো হচ্ছে তাকে বলা হচ্ছে বিস্তার মাধ্যম, এবং বিস্তৃত পদার্থকে বিস্তৃত দশা, মানে নির্বিচ্ছিন্ন মাধ্যমের মধ্যে যে আমি ওই অতি সূক্ষ্ম কণাগুলোকে মেশাচ্ছি, বিস্তৃত পদার্থকে মেশাচ্ছি, তাদেরকেই বলা হচ্ছে বিস্তৃত দশা। আচ্ছা, বিস্তার মাধ্যমের বিস্তৃত দশার কণার আকার অনুযায়ী, মানে বিস্তার মাধ্যমটা একটা, কিন্তু বিস্তৃত দশার মানে দ্রাবকের মধ্যে দ্রাবের কণার আকার অনুযায়ী, মানে কণাটা কতটা বড় হবে বা কতটা ছোট হবে সেই অনুযায়ী প্রকৃত দ্রবণ, পোলারীয় দ্রবণ এবং প্রলম্বন, এই তিন ধরনের বিস্তৃত তন্ত্র উৎপন্ন হয়। তাদের বিষয়ে আমরা একটু জেনে নিই। বলছে বিস্তৃত দশার কণা মানে দ্রাবের কণার ব্যাস যদি 10⁻⁻10 মিটার বা 0.1 ন্যানোমিটার, 10⁻⁻10 মিটার মানে হচ্ছে 0.1 ন্যানোমিটার এর সমান বা এর থেকে যদি কম হয়, মানে অতি সূক্ষ্ম, মানে বুঝতে পারছো তো কত ছোট জিনিসের ব্যাপার বলা হচ্ছে, তাদের ব্যাসের কথা বলা হচ্ছে। যদি কম হয় তাহলে প্রকৃত দ্রবণ উৎপন্ন হয়। আচ্ছা, এবার 4 নম্বর বলছে যে বিস্তৃত দশার কণার ব্যাস যদি 10⁻⁻6
মিটার বা 1000 ন্যানোমিটারের সমান বা তার চেয়ে বেশি হয়, মানে 1000 ন্যানোমিটারের সমান বা তার থেকে যদি বেশি হয়, মানে বেশ আমি বলতে পারি যে প্রকৃত দ্রবণে যে দ্রাবটা আছে তার থেকে অনেকটাই বড় হবে। 10⁻⁻10 মানে কি, জিনিসটা অনেকটাই ছোটো। এই মাইনাসটা আছে মানে কি, ব্যাপারটা খুবই ছোট। এখানে যদি মাইনাস না থেকে +10 হতো তাহলে জিনিসটা বড় হতো, যেহেতু মাইনাস আছে তার মানে ব্যাপারটা খুবই ছোট। তোমরা যদি ন্যানোমিটার হিসেবে দেখো, এই কথাটাকে বাদ দিয়ে যদি ন্যানোমিটার হিসেবে দেখো, 0.1, কোথায় 0.1 ন্যানোমিটার আর কোথায় 1000 মিটার। তার মানে নিশ্চয়ই বিস্তৃত দশার যে দ্রাবকটা আছে আমার প্রলম্বনের ক্ষেত্রে, তার কণার সাইজটা বা কণার আকারটা প্রকৃত দ্রবণের থেকে বেশি হবে। ওর জন্যই বলেছে যে এর সমান বা তার বেশি হলে প্রলম্বন উৎপন্ন হয়। এবার আসছে কোলয়েডের কথা। বলছে বিস্তৃত দশার কণার ব্যাস 10⁻⁹ মিটার থেকে 10⁻⁷ মিটার বা 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার হলে কোলয়েড বা কোলয়েডীয় দ্রবণ উৎপন্ন হয়। তার মানে আমরা এটা থেকে কি বুঝলাম না, প্রকৃত দ্রবণের দ্রাবণ কণার সাইজটা, ব্যাসটা বা আকারটা সব থেকে ছোট হবে। তারপরে কে আসছে 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার, তার মানে এটা কি 1000 ন্যানোমিটারের থেকে কম। তারপর আসছে কোলয়েড, তারপরে শেষে হচ্ছে প্রলম্বন। তার মানে প্রলম্বনের মধ্যে যে দ্রাবটা আছে সেটা প্রকৃত দ্রবণের থেকে তো বেশি, কিন্তু আমার কি না কোলয়েডের থেকেও বেশি হবে। তাহলে সব থেকে ছোট হচ্ছে প্রকৃত দ্রবণের দ্রাবণ কণা, তারপর আসছে কোলয়েড, তারপর আসছে প্রলম্বনের কথা। বলছে কোলয়েড কোনো বিশেষ শ্রেণীর পদার্থ নয়, মানে কোলয়েড যে একটা নতুন শ্রেণীর পদার্থ, ওর যে আলাদাই কোনো আইডেন্টিটি আছে তা কিন্তু নয়। এটি হলো পদার্থের বিশেষ একটি অবস্থা, মানে পদার্থের মধ্যেই যে পদার্থটা আমি চিনি সেই পদার্থের মধ্যেই তার একটা বিশেষ অবস্থাকেই আমি এই কোলয়েড বলছি। আচ্ছা, কোলয়েডের মধ্যে কণাগুলির ব্যাস প্রকৃত দ্রবণের দ্রাবক কণাগুলির ব্যাস এবং প্রলোভনের বিচরণশীল কণাগুলির ব্যাসের মাঝামাঝি হয়। যে জিনিসটা তোমাদেরকে বোঝাতে চাইছিলাম সেই জিনিসটাই এখানে লেখা আছে, যে কণাগুলির ব্যাস হিসেবে যদি দেখি তাহলে আমার প্রথমে সবথেকে ছোট হচ্ছে প্রকৃত দ্রবণ, তারপরে হচ্ছে মাঝামাঝিতে কোলয়েড এবং একদম শেষে সবথেকে বড় হচ্ছে প্রলম্বনের দ্রাবের কণার ব্যাসটা। এই একই জিনিস এখানে তোমাদেরকে একটা খুবই সুন্দর করে, এই তোমাদের ইম্পর্টেন্ট এটা, যে প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ এবং প্রলম্বনের মধ্যে পার্থক্য, এটাকে খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে, পরীক্ষায় এগুলো দেওয়ার চান্স থাকে। এই পুরো জিনিসটা যদি পড়তে না পারো তাহলে শুধু এইটুকু পড়ে যদি নাও, মানে এদের মধ্যে পার্থক্যটা কেন কি হচ্ছে বা না হচ্ছে, এই পুরোটা যদি তোমরা পড়ে নিতে পারো তাহলে তোমাদের আর বাকি কিছু পড়ার দরকার হবে না, ঠিক আছে? কারণ এখানের মধ্যে সব কিছু একসাথে মিশিয়ে বলে দেওয়া আছে। তাহলে আমরা পড়ি জিনিসগুলো, পার্থক্যগুলো কোন কোন বিষয়ের উপর নির্ভর করে হচ্ছে এবং কীভাবে হচ্ছে। আচ্ছা, প্রথম যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে বিস্তৃত কণার ব্যাস, তার মানে দ্রাবের ব্যাস। এটা কি হচ্ছে <= 0.1 ন্যানোমিটার, তার মানে 0.1 ন্যানোমিটারের সমান বা তার থেকে ছোট। লেস দ্যান মানে হচ্ছে ছোট। আচ্ছা, কোলয়েডীয় দ্রবণ কি হয় 1 ন্যানোমিটার টু 100 ন্যানোমিটার, মানে এই রেঞ্জের মধ্যে 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার, এই রেঞ্জের মধ্যে এই ব্যাপারটা থাকবে, তাদের কণার ব্যাসগুলো হবে। আর এটা কি হচ্ছে না গ্রেটার দ্যান 1000 ন্যানোমিটার বা গ্রেটার ইকুয়াল টু 1000 ন্যানোমিটার, 1000 ন্যানোমিটারের সমান হবে বা এর থেকে বেশি হবে প্রলম্বনের বিস্তৃত কণার ব্যাস। আচ্ছা, এদের প্রকৃতি কীরকম হবে যদি একটু দেখি। প্রকৃতি হবে প্রকৃত দ্রবণের ক্ষেত্রে সমসত্ব ও স্বচ্ছ, মানে ভালোভাবেই আমি যদি বলি যে দ্রাব ও দ্রাবক একে অপরের সাথে মিশে থাকবে এবং স্বচ্ছ একটি দ্রবণ তৈরি করবে। কোলয়েডীয় কি হচ্ছে অসমসত্ব ও অস্বচ্ছ, অ্যাকচুয়ালিতে অসমসত্ব ও অস্বচ্ছ। আমি যদি স্টার্চের কথাটাই মনে করে থাকি, আমার একটা নির্দিষ্ট টেম্পারেচার যখন আমি ফুটাচ্ছি জলটাকে তখন গিয়ে কিন্তু সমসত্ব হচ্ছে, না তো যদি নর্মাল অবস্থায় রেখে দাও তাহলে কিন্তু ব্যাপারটা আমার অসমসত্ব। বোঝা গেল? আর প্রলম্বন কি? প্রলম্বন হচ্ছে অসমসত্ব ও স্বচ্ছ। আচ্ছা, তারপর আসছি বর্ণের কথা। বর্ণ মানে হচ্ছে রং। বলছে প্রকৃত দ্রবণে দ্রাবকের বর্ণের উপর নির্ভর করে, দ্রাবক যদি বর্ণহীন হয় তাহলে দ্রাবের বর্ণের উপর নির্ভর করে। যেমন তোমাদের প্রথমেই যে একটা উদাহরণ ছিল না, যে কপার সালফেটকে জলের মধ্যে যদি মিশায়, মানে জলের মতো যদি কোনো তরল থাকে যার কোনো বর্ণ নেই এবং তার মধ্যে যদি কোনো বর্ণযুক্ত মানে রং আছে যার, এরকম কোনো সলিডকে দেওয়া হয়, এমন কোনো দ্রাবকে যদি দেওয়া হয় তাহলে কী করবে না, পুরো দ্রবণটার রঙে সেই রঙের হয়ে যাবে। আচ্ছা, ওর জন্য তার উপর নির্ভর করে। কোলয়েডীয় দ্রবণ কি না বিস্তৃত কণার আকারের উপর নির্ভর করে, মানে যে বিস্তৃত কণা যে দ্রাবটা আছে তার আকারের উপর নির্ভর করে এদের বর্ণ বা রংটা। আচ্ছা, তারপরে আসছি পরিস্রাবণের কথা। পরিস্রাবণ ব্যাপারটা যদি জিজ্ঞেস করো তার মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে দিয়ে বেরিয়ে যাওয়া। হয়তো যদি খুবই সহজ ভাষায় বলি, মানে একটা উদাহরণ দিয়ে বলি এই ফিল্টার পেপারের কথাই, যে প্রকৃত দ্রবণে কি হবে না, ফিল্টার পেপার দিয়ে যদি আমি প্রকৃত দ্রবণকে ছাঁকি তাহলে পুরো জিনিসটাই দ্রাব আর দ্রাবক একসাথে বেরিয়ে যাবে, ঠিক আছে? মানে দুটোকে আলাদা করা যাবে না। পরিস্রাবণ, ফিল্টারের পেপারের মধ্যে দিয়ে পরিস্রাবণ হচ্ছে, মানে যে দ্রবণটা আমি তৈরি করেছি তার চলাচলের বিষয়টাকেই এখানে বলা হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে পরিস্রাবণ।
আচ্ছা, কোলয়েডীয় দ্রবণে কী হবে? সাধারণ ফিল্টার পেপারের ভেতর দিয়ে যেতে পারে, কিন্তু পার্চমেন্ট পেপারের ভেতর দিয়ে যেতে পারে না। তার মানে আমি আগেই পড়েছিলাম স্টার্চের দ্রবণের কথা, যে সাধারণ ফিল্টার পেপারের ভেতর দিয়ে যেতে পারে, কিন্তু পার্চমেন্ট পেপারের ভেতর দিয়ে যেতে পারে না। আচ্ছা, এক মিনিট, এখানে ব্যাপারটাকে ঠিকই বলেছেন, পার্চমেন্ট পেপারের ভেতর দিয়ে যেতে পারে না, মানে পার্চমেন্ট পেপার দিয়ে আমি ব্যাপারটাকে আলাদা করে দিতে পারি, কিন্তু ফিল্টার পেপারের মধ্যে থেকে আমি দ্রাবককে আলাদা করে দিতে পারি না। আচ্ছা, প্রলম্বনে কি হয়? তাহলে প্রলম্বনে ফিল্টার পেপারের মধ্যে দিয়ে যেতে পারবে না। আচ্ছা, বলছে সাধারণ ফিল্টার পেপার এবং পার্চমেন্ট পেপারের ভেতর দিয়ে যেতে পারে না। কেন যেতে পারবে না? না, যখনই যেতে যাবে দুটো জিনিস আলাদা হয়ে যাবে, দ্রাবক আলাদা হয়ে যাবে আর দ্রাব আলাদা হয়ে যাবে। বোঝা গেল? এই ব্যাপারটাকে একটু গুলিয়ে ফেলো না, কারণ পরিস্রাবণ আর ওই ব্যাপারটা হয়তো একটু ভুলানো মনে হতে পারে, কিন্তু পরিস্রাবণ মানে হচ্ছে যে কোনো কিছুর মধ্যে থেকে সহজে চলে যেতে পারার ব্যাপারটা। সহজে কে যেতে পারবে? না, প্রকৃত দ্রবণ, কারণ প্রকৃত দ্রবণের মধ্যে থেকে আমি দ্রাব আর দ্রাবককে আলাদা করতে পারি না। এবার কোলয়েডীয় দ্রবণের যদি কথা বলি, তাহলে কোলয়েডীয় দ্রবণ কার দ্বারা আলাদা করা যায়? পার্চমেন্ট পেপারের দ্বারা, কিন্তু ফিল্টার পেপারের মধ্যে দিয়ে যদি ছাকি তাহলে দুটোই একসাথে চলে যাবে। আর যদি প্রলম্বনের কথা বলো, তাহলে পার্চমেন্ট পেপার তো দূরের কথা, ফিল্টার পেপারের মধ্যে থেকেও দুটো জিনিসকে আমি নিয়ে যেতে পারবো না, মানে কী হবে না, আমার দুটো জিনিস আলাদা হয়ে যাবে। আচ্ছা, তারপর বলা হচ্ছে আলোক ধর্ম। আলোক ধর্ম মানে যদি তাদের মধ্যে থেকে আমি আলো প্রবেশ করাই, তাহলে তাদের বিচ্ছুরণটা কীরকম হবে বা না হবে সেই ব্যাপারে বলছে। প্রকৃত দ্রবণের ভেতর দিয়ে আলোক রশ্মি পাঠালে আলো বিচ্ছুরিত হয় না। বিচ্ছুরিত হয় না মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট, মানে তারা ছড়িয়ে ছিটিয়ে যায় না, যেভাবে ঢুকছে আলোটা সেইভাবেই বেরিয়ে যায়। আমি তোমাদেরকে এখানে এঁকে দেখালাম না, যে পোলার্ডের যদি কথা বলি, তাহলে আলোটা একটা গতিপথ থেকে যাচ্ছে, আবার যখন এখান থেকে পাস করছে কি না ছড়িয়ে যাচ্ছে। যদি আমি এখানে প্রকৃত দ্রবণের কথা বলতাম, ধরো এটা একটা বিকা, তার মধ্যে ওই প্রকৃত দ্রবণ আছে, তাহলে তার মধ্যে থেকে যদি এরকমভাবে আমি আলোটাকে পাঠাই, তাহলে সেটা কি হবে? বিচ্ছুরিত হবে না, কিন্তু আলোটা বেরিয়ে যাবে। আলোটা বেরিয়ে যাবে কিন্তু বিচ্ছুরিত হবে না, মানে এরকমভাবে ছড়িয়ে যাবে না। কিন্তু পোলার্ডের মধ্যে কি হবে? এই ছড়িয়ে যাওয়াটা হবে, বিচ্ছুরিত ব্যাপারটা হবে। আচ্ছা, তাহলে পড়ি এই ব্যাপারটা, যে এই দ্রবণের ভেতর দিয়ে আলোক রশ্মি পাঠালে আলো বিচ্ছুরিত হয় না, দ্রবণ স্বচ্ছ দেখায়, অর্থাৎ টিন্ডাল এফেক্ট দেখা যায় না। আলো যদি বিচ্ছুরিত হতো তাহলে টিন্ডাল এফেক্ট দেখা যেত। সেটা কোথায় হবে? না, কোলয়েডীয় দ্রবণে হবে, যে কণাগুলি আলোক রশ্মি বিচ্ছুরিত করে, অর্থাৎ এই ক্ষেত্রে টিন্ডাল এফেক্ট দেখা যায়। প্রলম্বন কী করে দেখি, যে অস্বচ্ছ হওয়ায় আলোক রশ্মি প্রবেশ করতে পারে না, তবে কোনো কোনো ক্ষেত্রে আলোক রশ্মির বিচ্ছুরণ ঘটে, মানে কিছু কিছু ক্ষেত্রে বিচ্ছুরণটা ঘটে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে টিন্ডাল এফেক্টও এর ক্ষেত্রে আমি দেখতে পারবো। আচ্ছা, থিতিয়ে পড়ার প্রবণতা, মানে থিতিয়ে যে যাবে তার টেন্ডেন্সির কথা বলা হচ্ছে। প্রকৃত দ্রবণে আমি অবশ্যই সেই ব্যাপারটা দেখতে পাবো না, বলছে যে এর কণাগুলি কখনোই থিতিয়ে পড়ে না, কেননা তারা সমসত্ত্বভাবে মিশে যায়। আচ্ছা, তারপর হচ্ছে কোলয়েডীয় দ্রবণের কথা। উত্তপ্ত করলে বা উপযুক্ত তড়িৎ বিশ্লেষক যোগ করলে এর কণাগুলি থিতিয়ে পড়ে, মানে নির্দিষ্ট একটা টেম্পারেচার বা তাপমাত্রায় যদি আমি নিয়ে যাই বা কোনো তড়িৎ বিশ্লেষক যদি যোগ করি তার মধ্যে, তাহলে এরা কি হয় না, থিতিয়ে পড়ে, এরা আলাদা হয়ে যেতে পারে। আচ্ছা, তারপরে কি আছে? প্রলম্বন। অভিকর্ষ বলের প্রভাবে এর কণাগুলি সহজেই থিতিয়ে পড়ে। অভিকর্ষ বলের কথা আমরা জানি যে এটা কি করে না, পৃথিবী নিজের গ্র্যাভিটির দিকে টানে, অভিকর্ষের দিকে কোনো বস্তুকে টানে। তাই সেটাই আমি যতবারই কোনো বালি জল বা কোনো রকম চকের গুঁড়ো জলকে যতবারই মিশাই না কেন, যখনই ওটাকে আমি শান্তভাবে রেখে দেবো, স্থিরভাবে রেখে যাবো, এই অভিকর্ষজ বলের ফলে কী হবে? সেটা নিচের দিকে থিতিয়ে পড়বে। তাহলে আমরা এই 6টা বিষয় সহ প্রকৃত দ্রবণ এবং কোলয়েডীয় দ্রবণ ও প্রলম্বনের পার্থক্যটা আশা করি বুঝতে পারলাম। তাহলে এখানে দেওয়া আছে যে আমরা কি কি শিখলাম, সেই একই জিনিসই বলা আছে তোমাদের বারে বারে, তবু আমরা একবার একটু পড়ে নিই। বলছে যে কোনো দ্রাবকে মিশ্রিত দ্রাবক, মানে কোনো দ্রাবকের মধ্যে মিশ্রিত দ্রাব পদার্থ 10⁻⁻10 মিটার বা 0.1 ন্যানোমিটারের সমান কিংবা আরও ক্ষুদ্রতর ব্যাস বিশিষ্ট কণায় বিভাজিত হয়ে দ্রাবকের সাথে অতপ্রতভাবে মিশ্রিত হয়ে যে সমসত্ব মিশ্রণ উৎপন্ন করে তাকে প্রকৃত দ্রবণ বলে। অতপ্রত মানে যে কোনোভাবেই মিশ্রিত হতে পারে, মিশে গিয়ে যে সমসত্ব মিশ্রণ তৈরি করে তাকেই প্রকৃত দ্রবণ বলে। 2 নম্বরে কি বলেছে? কোনো একটি পদার্থ অপর একটি পদার্থের সাধারণত কঠিন, মানে কোনো একটি পদার্থ সাধারণত কঠিনের মধ্যে অপর একটি পদার্থের সাধারণত তরলের মধ্যে 10⁻⁶ মিটার বা 10,000 ন্যানোমিটারের সমান ও তার চেয়ে বেশি ব্যাস বিশিষ্ট অতি সূক্ষ্ম কণার আকারে সর্বত্র সঞ্চরণশীল অবস্থায় থেকে, সর্বত্র সঞ্চরণশীল মানে সারাক্ষণ সেটা এদিক ওই দিককে ছোটাছুটি করবে, এক জায়গায় মিশে স্থির হয়ে থাকবে না, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বেরাবে, এটাই হচ্ছে সঞ্চরণশীল অবস্থায় থেকে যে অস্থায়ী, অস্বচ্ছ ও অসমসত্ব মিশ্রণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে প্রলম্বন। আচ্ছা, তো প্রথমে তাহলে আমরা প্রকৃত দ্রবণটা পড়ে নিলাম এবং পরে আমরা কি পেলাম? প্রলম্বন। এরপরেই আমরা বুঝতে পারছি যে আর কিছুই না,
কোলয়েডের কথাই বলা আছে, তাহলে সেটাই পড়ি যে কী জানলাম আমরা কোলয়েডের বিষয়। বলছে বিস্তৃত মাধ্যম মানে দ্রাবক এবং বিস্তৃত দশা মানে দ্রাবক, এই দ্বিদশা বিশিষ্ট, দ্বিদশা মানে দ্বি মানে দুই, দশা মানে দুটো দশা, মানে দুটো দশায় আছে, দুটো ফেজে আছে বিশিষ্ট যে অস্বচ্ছ অসমসত্ব অস্থায়ী তন্ত্রে বা সিস্টেমে বিস্তৃত দশাগুলি কণা 10⁻⁹ মিটার থেকে 10⁻⁷ মিটার বা 1 ন্যানোমিটার থেকে 1000 ন্যানোমিটার বিশিষ্ট অতি ক্ষুদ্র কণার আকারে বিস্তার মাধ্যমে, এই কণার আকারে বিস্তার মাধ্যমে বা দ্রাবকে স্থায়ীভাবে প্রলম্বিত অবস্থায়, স্থায়ীভাবে বলছে আবার প্রলম্বিত অবস্থাও বলছে। প্রলম্বিত অবস্থা মানে কি? অসমসত্ব আর অস্বচ্ছ, কিন্তু স্থায়ী কেন না? পার্চমেন্ট পেপার ছাড়া ফিল্টার পেপার দিয়ে এদেরকে আলাদা করতে পারবো না, পার্চমেন্ট পেপার দিয়ে এদেরকে আলাদা করা যাবে। ঠিক আছে, তাহলে প্রলম্বিত অবস্থায় ইতস্ততভাবে সঞ্চরণশীল, ইতস্তত মানে যে কোনো দিককে সঞ্চরণশীল, মানে সারাক্ষণ এরা এদিক ওদিক ছুটেই বেড়াচ্ছে, স্থির নয়, সঞ্চরণশীল অবস্থায় থাকে, তাকে কোলয়েড বা কোলয়েডীয় দ্রবণ বলা হয়। কোলয়েড কণাগুলি সাধারণ ফিল্টার কাগজের ভেতর দিয়ে সহজেই বেরিয়ে যেতে পারে, তার মানে ফিল্টার কাগজের মধ্যে দিয়ে আমি এই কোলয়েডের দ্রাব আর দ্রাবককে আলাদা করতে পারবো না, কিন্তু পার্চমেন্ট পেপারের কাগজ অথবা প্রাণীজ বা উদ্ভিজ্জ ঝিল্লির ভেতর দিয়ে, এই পার্চমেন্ট পেপারটাকে ওই প্রাণীজ বা উদ্ভিজ্জ ঝিল্লির ভেতর দিয়ে যেতে পারে না, তার মানে পার্চমেন্ট পেপার দিয়ে আমি একে আলাদা করতে পারি। পার্চমেন্ট পেপারের ভেতর দিয়ে যেতে পারে না মানে পার্চমেন্ট পেপার দিয়ে আলাদা করা যায়, ফিল্টার পেপারের ভেতর দিয়ে যেতে পারে মানে ফিল্টার পেপার দিয়ে আলাদা করা যায় না। আবার যদি ফিল্টার পেপারের মধ্যে দিয়ে না যেতে পারে তার মানে ফিল্টার পেপার দিয়ে আলাদা করা যাচ্ছে। আমি আশা করছি এইবার ব্যাপারটা হয়তো তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে, যে হয়তো এই জিনিসটা যে একবার বলছি যেতে পারে না আরেকবার বলছি আলাদা করা যাচ্ছে, জিনিসটা একটু কনফিউশন হতে পারে, একটু তোমাদের মাথার মধ্যে খেলতে পারে যে একবার এই বলছে একবার ওই বলছে কীভাবে হচ্ছে। তার মানে যখনই ধরো পার্চমেন্ট পেপার আর ফিল্টার পেপার দুটো পেপার যখনই এর মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে, তার মানে দ্রবণটাকে, দ্রবণের মধ্যে যে দ্রাবক আর দ্রাব আছে তাদের দুজনকে আলাদা করা যাচ্ছে না। কিন্তু যদি পার্চমেন্ট পেপার বা ফিল্টার পেপার দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে, যার ক্ষেত্রে যেটা খাটে, দুটোর মধ্যে যে কোনো একটার মধ্যে দিয়ে যদি কোনো দ্রবণ যেতে না পারে তার মানে তাদেরকে আলাদা করা যায়। পার্চমেন্ট পেপারের মধ্যে দিয়ে যদি না যেতে পারে তাহলে পার্চমেন্ট পেপার দিয়ে আলাদা করা যাবে, যদি ফিল্টার পেপারের মধ্যে দিয়ে না যেতে পারে তাহলে তাদেরকে ফিল্টার পেপার দিয়ে আলাদা করা যেতে পারবে। ঠিক আছে, আর যদি ফিল্টার পেপারের মধ্যে দিয়েও চলে যায় পার্চমেন্ট পেপারের মধ্যে দিয়েও চলে যায় তার মানে ফিল্টার পেপার বা পার্চমেন্ট পেপার দিয়ে সেই দ্রবণটাকে আমি দ্রাবক আর দ্রাবকে আলাদা করে দিতে পারবো না। তাহলে আজকের ক্লাসটা এত অবধি থাকুক। আমরা কী কী বিষয়ে জানতে পারলাম না? প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ এবং প্রলম্বনের কথা আমরা জানতে পারলাম। পরের ক্লাসে আমরা বাকি যেগুলো রয়েছে সেগুলো পড়বো। আজকে তাহলে এতটাই থাক।